যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি যে গণভোটটা সরকার এখন চলছে এই নির্বাচনের সময়, সেই গণভোট জুলাই সনদ এই এই বিষয়টা নিয়ে শুরুতেই যারা শুনছেন আমাদের দল বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ঢাকা মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা আসি এখন ভোটের ইয়ে চলছে, 12 তারিখ ভোট হবে, 12 ফেব্রুয়ারি, এবং ইতিমধ্যে একটা তফসিলও দেওয়া হয়ে গেছে ভোটের এবং প্রার্থীরা নির্বাচন করতেছে। আমরা যেটা দেখতেছি এটা হ্যাঁ ভোট এবং না ভোটের, এটা গণভোটের হলো যে ব্যাপক প্রচার চলছে। গণভোটের যে প্রচারণা চলছে আমরা দেখতে পাচ্ছি যে সরকার স্বয়ং হ্যাঁ না এর মধ্যে সরকার হ্যাঁ ভোটের প্রচারণা নেমেছে এবং সরকারের সাথে সরকারি দলগুলো, বিশেষ করে জামাতে ইসলামী, এনসিপি সহ এই ধরনের সরকারি যেসব দল আছে যারা সরকারের মদতপুষ্ট এবং এই সরকারের রাষ্ট্রপৃষ্ঠে আছে, তারাও এই গণভোটে, এটাকে বলা হচ্ছে যে সংস্কারের পক্ষে নাকি গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। এবং আমরা সম্প্রতি দেখলাম বেসরকারি দল তাদের বিএনপি, তারাও হলো যে হ্যাঁ ভোটের পক্ষে, তাদের দলের পক্ষ থেকেও বলা হয়েছে। এখন একটা ভোট, তাহলে এই যে ভোটের ব্যবস্থাটা সবাই মিলে নামছে হ্যাঁ এর পক্ষে, তাহলে এটা আসলে ভোটেরই দরকারটা কি, সেটাও কিন্তু একটা ব্যাপার। এখন তারপরেও যেহেতু এটা দিয়েছে, আমরা যদি দেখি তফসিলটাতে গণভোট কিভাবে হবে সেই প্রক্রিয়াটা যদি একটু দেখি, একটু দেখা দরকার, এবং সেইটার আলোকে আমরা কথাগুলো বলার চেষ্টা করব। আমি এখানে ধরেন যে তফসিলে বলা হচ্ছে গণভোট কিভাবে হবে, আপনি এখানে সুন্দরভাবে 3-এ বলা হয়েছে যে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কারের সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছে। অর্থাৎ এই যে নিচে আবার কিছু প্রস্তাব আছে। প্রস্তাব কি? 4টা প্রস্তাব। প্রস্তাবের মধ্যে যদি আমরা দেখি, এবং এইখানে শুরুতে যদি আমরা দেখি যে জুলাই অর্থাৎ এই গণভোটের সাথে সম্পর্কিত কি থাকছে, একটা হচ্ছে জাতীয় সনদ 2025 জুলাই জাতীয় সনদ যেটা, আরেকটা বলা হচ্ছে যে সংস্কার আদেশ 2025 যেটা, অর্থাৎ এই দুইটা বিষয় কিন্তু এই গণভোটের সাথে সম্পর্কিত, এই দুটো জিনিস। আর আমরা যদি দেখি যে সর্বশেষ যে তফসিল দিচ্ছে, এখানে বলা হচ্ছে যে 30টা পয়েন্ট, 30টা ধারা এখানে উল্লেখ করা হয়েছে। এগুলো নাকি রাজনৈতিক দল, এখানে জাতীয় ঐক্যমত যে কমিশন, রাজনৈতিক দলগুলো নাকি এখানে ঐক্যমত হয়েছে, এই 30টা বিষয় সর্বশেষ দেওয়া হয়েছে। তার আগে আমরা পেয়েছি কি, তার আগে আমরা পেয়েছি হলো যে জুলাই সনদ সংবিধান সংস্কার আদেশ 2025, সেই আদেশে ছিল 48টা পয়েন্ট, 48টা ধারা। তার আগে যদি আমরা দেখি জুলাই জাতীয় সনদ, সেখানে আমরা সর্বমোট পাবো হলো যে আমরা 84টা ধারা। এর মধ্যে 47টা হলো সংবিধান সংস্কার সংক্রান্ত কতে যে ক খ অনুযায়ী ক ভাগে আছে 47টা, অর্থাৎ সর্বশেষ 30টা, তার আগে 48টা সংস্কার আদেশের, তার আগে জুলাই সনদের 47টা। আসলে কোনগুলো আসলে বাস্তবায়ন হচ্ছে, এটাও একটু বোঝার ব্যাপার। এবং এখানে গণভোটের এখানে যে সম্মতির কথা বলি, যে প্রস্তাবনা উল্লেখ করেছে, সেটার সাথে একটা মিলিয়ে দেখা দরকার। এবং এখানে যে 30টা বিষয় সর্বশেষ হাজির করছে, তাহলে সেটাও একটা আমরা মিলিয়ে দেখি যে কোনগুলো আছে কোনগুলো নাই। আমরা যদি খেয়াল করে দেখি, গতে শুরুতেই আমি একটু গটা বলতে চাই। গতে বলা হচ্ছে সংসদে নারী প্রার্থী বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটি, মৌলিক অধিকার, বিচার বিভাগ, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। অর্থাৎ সর্বশেষ যে 30টা আসলো, এই 30টা এখানে বলা হলে, এখানে আমরা যদি আমি বুঝি সহজভাবে, এই 30টা যেই দলগুলো বিজয়ী হবে, অর্থাৎ যারা সংসদ গঠন করবে, তারা এই 30টা বিষয় কার্যকর করতে বাধ্য থাকবে। ঘতে কি বলা হইল, তাহলে আরও তো বাকি থাকলো 30টার বাইরে, ছিল 47টা আর 48টা। তাহলে ঘতে এটা এসে বলতেছে জুলাই সনদে বর্ণিত অপরাপর সংস্কার সমূহ রাজনৈতিক দলগুলো অঙ্গীকার অনুযায়ী বাস্তবায়ন করবে। তার মানে ওইগুলো থাকলো, বাকিগুলো থাকলো রাজনৈতিক দলগুলোর হাতে, যে যার মতো করবে। ভালো কথা। মজার জিনিসটা একটা আমরা দেখি আসছে ক এবং খতে কি বলছে, যে 4টা প্রস্তাবনা গণভোটের। কতে বলতেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সহ জুলাই সনদ অনুযায়ী বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠন করা হবে।
এখানে কিন্তু বলা হলো না, ওইখানে গতে গিয়ে আমরা কিন্তু পাইলাম দলগুলো বাধ্য থাকবে, তার মানে যারা বিজয়ী হবে তারা এটা কার্যকর করবে। এখানে কিন্তু বলা নেই কে কার্যকর করবে, কিভাবে এটা কার্যকর হবে। খতে আছে কি, আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং এখানে 100 জন হবে উচ্চ কক্ষের, এরা হচ্ছে যে দলগুলোর থেকে সংখ্যানুপাতিক হারে যাবে এবং এটার কিছু ক্ষমতা বলা হচ্ছে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠতা এইসব বিষয়। এটাকে কার্যকর করবে সেটাও কিন্তু বলা নেই। এটা একটা মজার জিনিস। এবং তারপরও এই গণভোটটা আমাদের উপর দেওয়া হবে এবং এখানে সরকারের প্রচারণার ধরনটা কি, কিংবা যারা হ্যাঁ ভোটের পক্ষে বলছে তারা কি বলছে, দেশের চাবি আপনার হাতে। আমাদের একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন, তালাটা কই? তালাটা কার কাছে? চাবি জনগণের কাছে, এটা বুঝলাম। তালাটা কার কাছে, তালাটা মারল কে? এইটা কিন্তু বলতেছে না। অর্থাৎ আমরা বারবার যেটা দেখি বা সবসময় যেটা হয়, তালাটা ওনারা ওনাদের কাছে রেখে দেবে এবং তালাটা চাবি আপনার কাছে দিবে এবং তালাটা এমন জায়গায় থাকবে, তার কাছে পৌঁছাতে গেলে আপনাকে তাকে হচ্ছে নিয়োগ করতে হবে, তাকে লাগবে, তাকে ছাড়া আপনি চাবিটা ব্যবহার করতে পারবেন না। এই যে মধ্যবর্তী জায়গায় সে যে একখান মানে গার্ড দাঁড় করায় রাখছে অস্ত্র শস্ত্র দিয়ে, নানা আইন কানুন দিয়ে, এইটি কি সেটা আমরা আস্তে আস্তে ভিতরে গেলেও পাবো। এই আলোচনাটা আরেকটা আমরা পরেও করবো। এখন আমি যে শুরুতে যেটা দেখি যে তাহলে এইখানকার আসলে অবস্থাটা কী দাঁড়ালো, এই যে চারটে প্রস্তাবনা যদি একটু খেয়াল করি আমরা, চারটে প্রস্তাবনার মধ্যে এখানে বলা হইলে যেটা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, শুরুতেই কতে যেটা বলা হয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জুলাই সনদের 16 নম্বর ধারা। এই 16 নম্বর ধারাটা কিন্তু যেই 30টা বিষয় সর্বশেষ যে তফসিল, এই 16 নম্বর ধারা কিন্তু তফসিলে নাই, তার মানে এটা ঐক্যমত হয়নি। তারপর যদি আমরা দেখি নির্বাচন কমিশন, হ্যাঁ নির্বাচন কমিশন 38 নম্বর ধারা জুলাই সনদের, এটা এই 30টার মধ্যে আছে, খেয়াল করলে এটা দেখলেই আপনি পাবেন। আর যদি আমরা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ জুলাই সনদে বর্ণিত অনুযায়ী বাস্তবায়ন হবে। জুলাই সনদের সাংবিধানিক প্রতিষ্ঠান কোনগুলো বলা হয়েছে এটা আমরা খেয়াল করে দিই। 39-এ ন্যায়পাল সাংবিধানিক প্রতিষ্ঠান, 40-এ বলছে সরকারি কর্ম কমিশন, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। 41-এ বলা হয়েছে জুলাই সনদের মহা হিসাব নিরীক্ষকের যে সেটাকে 41-এর একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। 42-এ বলা হয়েছে দুর্নীতি দমন কমিশন, এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। আর আছে স্থানীয় সরকার। স্থানীয় সরকার জুলাই সনদে 44, 45, 46, 47 ধারা। মজার জিনিস, ন্যায়পাল 39 এই 30টার মধ্যে নাই, সর্বশেষ যেটা আপনার যে 40 নম্বর ধারা সরকারি কর্মকর্তা, এটাও এই 30-এর মধ্যে নেই। মহা হিসাব নিরীক্ষক যে 41 ধারা, সেটাও এই 30টার মধ্যে নাই, সর্বশেষ তফসিলে। দুর্নীতি দমন কমিশনের যে 42, সেটাও কিন্তু এই ইয়াতে নাই, এবং দুর্নীতি দমন কমিশন 42, এটাও কিন্তু এই 30টার মধ্যে নেই। এবার আসি আমরা স্থানীয় সরকার, হ্যাঁ স্থানীয় সরকার এই তফসিলের মধ্যে আছে, কিন্তু তার মধ্যে 45 এবং 46 কিন্তু নেই। 45-46-এ কি আছে? 45-46-এ আছে যে স্থানীয় সরকারের ক্ষমতা এবং স্থানীয় উন্নয়ন কাজে স্থানীয় সরকারের কিছু ক্ষমতার বর্ধন, এবং আরেকটা আছে আপনি যদি খেয়াল করে দেখেন বা এটা দেখলেই পাবেন, আরেকটা আছে যে এর আর্থিক বিষয়, হিসাব নিকাশ। এই 45 এবং 46 কিন্তু থাকুন, আপনি অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে স্থানীয় সরকার আপনি গড়ে বলে গেলেন, কিন্তু এই ধারাগুলো তো ঐক্যমত করে আপনি তো তফসিলে দিতে পারেন না, তাহলে এটা দাঁড়াচ্ছে। তারপর আসি আমরা খতে যেটা বলা হলো, এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আইনসভার গঠন সম্পর্কে। আইনসভার গঠন, আইনসভা হ্যাঁ তফসিলে আছে। তফসিলে কি কি আছে? তফসিলের দুটো জিনিস আছে। আইনসভা হলো যে জুলাই সনদে যদি আমরা দেখি 17, 18, 19, 20 আইনসভা সম্পর্কিত। 18 এবং 19 আইনসভা কিভাবে গঠিত হবে, আইনসভার ক্ষমতা কেমন হবে, কিভাবে হবে, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে এটা কিভাবে হবে, এর সংখ্যানুপাতিক হার কেমন হবে, এগুলো কিন্তু 18-19-এ আছে। কিন্তু এই তফসিলে কিন্তু 18-19 বাদ গেছে। আমরা যদি দেখি আইনসভা, তারপরে যে আইনসভার কথা বলা হচ্ছে, আইনসভা হলো জুলাই সনদে আমরা যদি খেয়াল করি 17, 18, 19, 20 চারটা ধারা আইনসভা সম্পর্কিত। কিন্তু এবারে যে তফসিল দেওয়া হয়েছে, এই তফসিলে 17 এবং 20 আছে, 18 এবং 19 কিন্তু নাই। 18-19-এ কি আছে? আমরা দেখি 18-19-এ আছে, 18-তে আছে এটা যে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ সিনেটের যে অর্থাৎ পিয়ার পদ্ধতিটা কিভাবে হবে, কারাই নির্বাচিত হবে, অর্থাৎ দলগুলোর যে প্রাপ্ত ভোটের যে সংখ্যানুপাতিক হারে যে ইয়েটা হবে, এর মেয়াদ, এই সম্পর্কে এই বিষয়টা কিন্তু 18-তে আছে। যেটা আমরা যদি বুঝি তাহলে যে 30টা বিষয় ঐক্যমতের কথা বলা হয়েছে,
সেই 30টার মধ্যে কিন্তু 18 থাকলো না, 19ও কিন্তু বাদ গেছে। 19এ হচ্ছে যে আইন প্রণয়নকারীদের উচ্চকক্ষের দায়িত্ব এবং ক্ষমতা সম্পর্কে তাদের কি কাজ হবে এই সম্পর্কে কার্য বিবরণী সম্পর্কে বলা আছে। এই দুটো ধারা কিন্তু বাদ গেল আমাদের হলো যে আমরা যে দেখি তফসিলের 30টার মধ্যে থেকে। অর্থাৎ তফসিলে আইনসভা সম্পর্কে বলা হলো যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে এবং এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদের যোগ্যতা কি, এই দুটোই বলা হয়েছে। বাকি বিষয় কিন্তু বলা হয়নি কীভাবে গঠন হবে। অথচ গণভোটের খ প্রস্তাবনায় কিন্তু সুনির্দিষ্ট করে দিল যে 100 জন দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে নাকি নির্বাচিত হবে। তাহলে পরে ওখানে বললেন আপনি 30টা বিষয় ঐক্যমত, এখন এসে আবার এর বাইরে আর একটা আপনি প্রস্তাবনা দিচ্ছেন যেটা 30টার মধ্যে কিন্তু নয়। আবার যদি আমরা দেখি প্রধানমন্ত্রীর বিষয়, প্রধানমন্ত্রী সম্পর্কে জুলাই সনদে আছে দুটো ধারা, 14 এবং 15 নাম্বার কিন্তু জুলাই যে তফসিল 30টার যে ঐক্যমতের বিষয়, এই 15 নম্বর ধারা কিন্তু এই 30টার মধ্যে নাই। তার মানে ও বিষয়ে একমত হয়নি। এবং একই বিষয়ে রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা দেখব জুলাই সনদের 4টা ধারা ছিল, 10, 11, 12, 13। এর মধ্যে 11 নাম্বারটা কিন্তু বাদ গেছে তফসিলে। 11 নম্বরে কিছু 11 নম্বরে হচ্ছে যে রাষ্ট্রপতির যে হলো যে নিয়োগ দেওয়ার অনেকগুলো বেশ কিছু কমিশন নিয়োগ দেওয়ার ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রপতির প্রতি ক্ষমতা সংক্রান্ত, সেই বিষয়টা কিন্তু বাদ গেল এই তফসিল থেকে। এখন যেই বিষয়টা এখানে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে হলো যে একই সাথে আপনি গতে গিয়ে বলতেছেন দলগুলো 30টা বিষয়ে বাধ্য থাকবে, এটা আপনি বলে দিলেন। আবার বাকি আরও আপনি কয়েকটা বিষয় যোগ করতেছেন ক এবং খতে, যেগুলো ঐক্যমত হয় না। তাহলে এগুলো কে কার্যকর করবে, কিভাবে কার্যকর হবে, এই সম্পর্কে কিন্তু কোনো ব্যাখ্যা নাই। এবং এটা একটা ধোঁয়াশাপূর্ণ একটা ছলছাতুরিপূর্ণ একটা অবস্থার মধ্যে কিন্তু 4টা প্রস্তাবনা দেওয়া হলো। এবং এই 4টা প্রস্তাবনার ক্ষেত্রে খেয়াল করে যদি আমরা দেখি, 4টে প্রস্তাবনায় যে আপনি 4টে হ্যাঁ দেবেন 4টে না দেবেন, ব্যাপারটা কিন্তু এরকম থাকলো না। আপনার একটা না, ধরেন আপনি 4টের মধ্যে একটা একমত হয়েছেন, কিন্তু আপনি যদি হ্যাঁ বলতে চান আপনাকে সবগুলোই হ্যাঁ বলতে হবে, আপনি যদি না বলেন আপনাকে সবগুলোই না বলতে হবে। এই পদ্ধতিটা তাহলে এটা গণতান্ত্রিকভাবে মানুষের বেছে নেওয়ার জায়গাটা থাকলো, এই মানুষের কিন্তু কোনো জায়গা থাকলো না। এটা দেখুন একটা জায়গা। দ্বিতীয় আরেকটা জায়গা যেটা আমি বলি, ধরেন আপনি যে এখন যে ভোটটা হচ্ছে, আমরা যে ব্যালট পেপার অর্থাৎ নির্বাচন কমিশনের কাছ থেকে এবং পোস্টাল ব্যালটের যে ভোট গ্রহণ করা যায়, সেখানে যদি আপনি খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু বলা আছে সুন্দরভাবে তারা যে রেজিস্ট্রেশনের পদ্ধতি, সেখানে রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে যেই এলাকায় সে ভোটার, সেই এলাকার প্রার্থীদের তালিকা থাকবে, সেটা সে দেখবে, দেখে শুনে তারপর ভোট দেবে। অর্থাৎ ওই কি বিষয়ে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে, কি বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কার কি মার্কা, সাধারণ নির্বাচনে কিন্তু এইটা সাপ্লাই করাটা, এইটা ভোটারের হাতে পৌঁছে দেওয়াটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব। এখন গণভোট তো অনেকগুলো দালিলিক বিষয়, এটা লেখা বিষয়, যে বিষয়ে গণভোট হচ্ছে অনেকগুলো দফা দাবি আছে, তার মানে এটা কিন্তু মার্কা দিয়ে হচ্ছে না। তাহলে এখানে মার্কাটা থাকছে কি, যদি আমি সহজভাবে দেখি, অর্থাৎ জুলাই জাতীয় সনদ একটা মার্কা, আর একটা হলো অধ্যাদেশ, যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ যেটা দেখা যাচ্ছে, এই দুটা। তাহলে এই দুটো বিষয় ব্যালট পেপারের সাথে কি জনগণের কাছে সরকার বা নির্বাচন কমিশনকে পৌঁছে দিয়েছে? পৌঁছে নেই। কিন্তু তারা কি করেছে, তারা শুধু তারা তাদের মতো করে ওয়েবসাইটে আপলোড করেছে। বাংলাদেশের কতজন মানুষ ইন্টারনেট ব্যবহার করে, কতজন মানুষ, আপনার আগে এই অ্যান্সার দিতে হবে, কতজন মানুষ স্মার্টফোন ব্যবহার করে। তাহলে স্মার্টফোন যারা ব্যবহার করে না, যারা ইন্টারনেট ব্যবহার করে না, তারা কিভাবে পাবে এই দুই বক্তব্য, এই জুলাই জাতীয় সনদ এবং অধ্যাদেশ আদেশ যেটা আছে, এটা তারা কেমনে পাবে? এই 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 ধারাগুলো তাদের পাওয়ার কোনো সুযোগ নাই। আর আপনি টিভির মাধ্যমে প্রচার করতেছেন, আপনি কি ওখানে পুরোটা প্রচার করতেছেন? পুরোটা কিন্তু করতেছেন না। আপনি 10টা পয়েন্ট দিয়েছেন, এটা দিলে আপনি সব পাবেন, না দিলে আপনি কিছুই পাবেন না। এই যে আপনি সরকারের যে প্রচারণার ধরন, তা যেহেতু কিছু পাবেন না, তাহলে আপনি হাতে ভোট দেন। এইটা হলো যে তাহলে অর্থাৎ জনগণের উপর সরকার একটা ছলছাতুরিমূলকভাবে একটা ভোট, গণভোটের নামে একটা ভোট জনগণের হ্যাঁ সম্মতি নেওয়ার জন্য রীতিমতো সরকার একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং চাপিয়ে দিয়েছে জনগণের উপর।
এটা জনগণকে করতেই হবে। করতে হবে মানে কি, আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। এবং এই যে হ্যাঁ ভোটের পক্ষে যারা বলতেছে, যে রাজনৈতিক দলগুলো, খেয়াল করে আমরা দেখি জামাতে ইসলাম, এরা হলো যে সবার আগের থেকে এরা হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নামছে। এটা নাকি সংস্কারের পক্ষে, এটা নাকি অভ্যুত্থানের পক্ষে। অথচ এবং এবং একই সাথে যদি আমরা খেয়াল করি আরও অন্যান্য দলগুলো আছে, গণভোটে জুলাই যে জাতীয় সনদে যারা স্বাক্ষর করেছে, আমি যদি একটু এখানে একটু যদি খেয়াল করি, স্বাক্ষর করেছে 24টা দল জোটভাবে বলা হচ্ছে। এর মধ্যে 8টা দল হলে ইসলামিস্ট দল, এরা ঘোষিত ইসলামিস্ট। এর বাইরে অন্যদের মতাদর্শী এটা, তার মানে তারা মতাদর্শিকভাবে ইসলামিস্ট দল। ধর্মীয় দল বা ইসলামিস্ট দলের রাজনৈতিক অবস্থানে এই আলোচনায় এখানে আমি করতেছি। আমি বলতেছি এই ইসলামিস্ট দলগুলো মতাদর্শিক কারণেই নারী প্রার্থী নির্বাচিত করার বা নারী প্রার্থীদেরকে নির্বাচনে নিয়ে আসার কিন্তু তার জায়গা নেই। এবং কয়েকদিন আগে দেখবেন যে জামাতের আমির একটা বক্তব্য দিয়েই দিয়েছে, এটা তাদের রাজনৈতিক অবস্থান। এটা নিয়ে আমি এইখানে কোনো আলাপ করা হচ্ছে, এটা তার রাজনৈতিক অবস্থান, তার দলীয় অবস্থান, সেইটা ব্যাখ্যা করেছে। তাহলে পরে এই 8টা দলের নারীদের প্রার্থী হিসেবে নির্বাচিত করারই তার গঠনতান্ত্রিকই কোনো জায়গা নেই। অথচ জুলাই সনদে এখানে দলগুলো অঙ্গীকার করতেছে যে আগামী নির্বাচনে দলগুলো যে মনোনয়ন দেবে তার 5% নারী থাকবে। যে জামাতে ইসলামী এই হ্যাঁ ভোটের পক্ষে বলতেছে ব্যাপকভাবে, সে তো নিজেই তার সনদের যে অঙ্গীকার, সে নিজেই তো ভঙ্গ করতেছে। এরপর আমরা দেখি এনসিপি, তারা হ্যাঁ ভোটের পক্ষে নামছে, অথচ সে এই জুলাই সনদে স্বাক্ষরই করেনি। সে স্বাক্ষর করে না, সে দলীয় জায়গা থেকে নিজেই স্বাক্ষর করে না যে বিষয়ে, যে চুক্তিপত্রে, সেইটাকে আপনি জনগণের উপর আবার চাপাই দেয় হ্যাঁ দেন। তাহলে এইটা কি, তাদের এটা কেন তারা করতেছে? এই যে চাপিয়ে দেওয়া সরকারের, অর্থাৎ এটা পুরাটাই তারা একটা সরকার এবং তারা মিলে, সরকারি দলগুলো মিলে জনগণের উপর একটা সংস্কারের নামে একটা স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত, তাদের মতো করে একটা জনপ্রিয়তার ভিত্তিতে, একটা জনপ্রিয়তার উপর ভর করে, অভ্যুত্থানের জনপ্রিয়তার উপর ভর করে একটা জনপ্রিয়তার স্বৈরতন্ত্র এই গণভোটের মাধ্যমে তারা কায়েম করতে যাচ্ছে। এবং এখানে জনগণের বাছার হ্যাঁ না বাস্তবসম্মতভাবে বেছে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এবং এখানে যদি হ্যাঁ ভোট, এবং নিশ্চিতভাবে যদি আমরা দেখি এখানে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তাহলে আরেক দফা বাংলাদেশে একটা জনপ্রিয়তা স্বৈরতন্ত্র কায়েম হবে সংবিধান সংস্কারের নামে। এবং খুব সাধারণভাবে এই যে পরিস্থিতিতে আমরা পড়ছি, আমি যদি একটু বলি, মানে বাংলাদেশের মানুষের পরিস্থিতিটা কেমন দাঁড়িয়েছে, পরিস্থিতিটা এমন, ধরেন একজন মদ ব্যবসায়ী গেছে হচ্ছে যে এক বড় হুজুরের কাছে সমাধান চাইতে, যে হুজুর গতকাল রাতে আমার মদের ড্রামে একটা ইঁদুর মারা গেছে, এখন এই মদ খাওয়া হারাম হবে না হালাল হবে, বলেন এর সমাধান কি? এর হালাল হারাম কিভাবে নির্ধারণ হবে? মদের ড্রামে ইঁদুর মারা গেছে, এখন এই মদ খাওয়া হারাম হবে না হালাল হবে। তো বাংলাদেশের মানুষকে এই সরকার এবং এই সরকারি দলগুলো যারা এই আষ্টপৃষ্টা আছে, তারা জনগণের উপর এই ধরনের একটা বিষয় কিন্তু গণভোটের মাধ্যমে চাপিয়ে দিয়েছে। ফলে খুব নিশ্চিতভাবে আমরা বলতে পারি, আমাদের জনগণের কাছে যেটা বলার থাকবে যে আমরা এই স্বৈরতন্ত্রকে যদি আমরা সামনে থেকে থামাতে চাই, একটা যদি আটকাতে চাই অন্তত এর মতো ন্যূনতম জায়গায়, তাহলে অবশ্যই জনগণের না ভোটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে না ভোটটাই হবে জনগণের গণতান্ত্রিক সংগ্রামের একটা অংশ। তারপরে তারপরে আলোচনায় আসি, তারপরে একটু দেখি আমরা যে যেহেতু সরকার চাপিয়ে দিয়েছে, তারপরে এটা দেখি তাহলে এই জুলাই সনদে আসলে আছেটা কি, এইখানে জনগণের আসলে গণতন্ত্রের উন্নতি কতখানি আছে সেটা একটু আমাদের দেখা দরকার। তো জুলাই সনদটার মধ্যে আমরা যদি একটু ঢুকি, তাহলে আমরা পাবো সেটা হলো যে কি পাবো আমরা, মানে অর্থাৎ আমি তফসিল থেকেই যাই, এখানে শুরুতেই আছে ভাষা কি? প্রজাতন্ত্রের ভাষা হবে বাংলা। আর বাংলাদেশের অন্যান্য নাগরিকদের বিভিন্ন সংবিধানে নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত, অর্থাৎ বিভিন্ন নাগরিকদের মাতৃভাষায় ব্যবহৃত অন্যান্য ভাষাকে প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। আচ্ছা, আপনার প্রচলিত ভাষা হিসাবে সংবিধানের স্বীকৃতি দেওয়ার সাথে কি আসে যায়? মানে আপনি যদি স্বীকৃতি না দেন, তাহলে কি মানুষ তার প্রচলিত ভাষায় কথা বলা বন্ধ করবে? এটা সেই প্রশ্নটা হলো এই একই জিনিস ছিল এর আগের সংবিধানে, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে
যাত্রা করেছে। আপনি এখানে ভাষা অনেকগুলো জাতির প্রতিনিধিত্ব করে, তাহলে এইখানে কতগুলো ভাষা আছে সেটা লিখলে, অর্থাৎ 30টা 40টা 50টা 100টা হইতে পারে, তো এটা লিখলে বা সংবিধানে এটার জায়গা তৈরি করলে, সংবিধানে এটার স্বীকৃতি দিলে কি ক্ষতি হতো? আপনি কিবোর্ডে বেশি চাপ দিতে হতো, এর বাইরে তো আর কিছু না। তো আপনি তা করেন, আপনি কি করেছেন? বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে রেখেছেন এবং নাগরিক বানিয়ে দিয়েছেন, জাতিগুলোর তো জায়গা নেই। ফলে অন্যান্য ভাষাগুলোকে যেখানে এখানে বাংলা দ্বারা ব্যাপক মাত্রায় আত্মীকরণের মধ্যে ঢুকিয়ে ফেলেছে, ফলে অন্য ভাষার এখানে বিকাশের কোনো সুযোগ আবারও থাকলো না। তারপর আসে নাগরিকের পরিচয়। নাগরিকের পরিচয় কি আছে? নাগরিকের পরিচয় আছে, তারা খুব সুন্দরভাবে এতদিন ধরে বলতেছে নাগরিকের পরিচয় বাঙালি, এইটা তারা তুলে দিয়ে তারা কি করেছে, এখন এসে আরেক দফা প্রমোশন দিয়েছিল। 72 সংবিধানে একটা প্রমোশন দিয়েছিল সব জাতিকে বাঙালি হওয়ার জন্য, আরেক দফা কি প্রমোশন দিয়েছে? দিয়েছে যে এখানে সব মানুষের নাকি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হবে। সমস্ত দুনিয়ায় সমস্ত দেশে জাতি আছে, মানুষ আছে, রাষ্ট্র আছে। তাহলে একটা রাষ্ট্রে অনেকগুলো জাতির বসবাস থাকতে পারে, থাকে। তাহলে এখানে যদি যেই জাতিগুলো এখানে বসবাস করছে তার স্বজাতির পরিচয়ে বাংলাদেশ কি হতে পারতো না? এখানকার সাঁওতাল ও কি গিয়ে বলবে আমি বাংলাদেশি না? এটা কখনো হয়? এটা কোনো বাস্তবসম্মত জিনিস? এখানে চাকমা বা পাহাড়ি সে কখনো গিয়ে বলছে আমি মানে বাংলাদেশের বাইরে? ফলে বাংলাদেশি হওয়ার, বাংলাদেশের নাগরিক হওয়ার সাথে তো এইসবের কোনো সম্পর্ক নাই। এখন এইটাতে করে তারা কি করলো? এটাতে করে যেটা করলো, জাতি পরিচয়টাকে, একটা রাষ্ট্রের যে বিভিন্ন জাতির পরিচয়গুলোকে মুছে দেওয়া হলো। জাতিগুলোর বিকাশের রাস্তা তো বন্ধ, এটা পরিপূর্ণভাবে মুছে দেওয়া হলো এবং বাংলাদেশি নাগরিক বলে, তো বাংলাদেশি নাগরিক মানে কি হবে পরিচিত? বাংলাদেশ সাথে বাংলা ভাষা, বাংলা ভাষার সাথে এই যে শাব্দিক যে মিল, তারপরে কি এরা বাঙালি, আপনি তো সেখানে নিয়ে চলে গেছেন। তার মানে ওই যে অন্য অন্য জাতিকে দমন করার যে জায়গা, নিঃশেষ করার জায়গাগুলো এই নাগরিক পরিচয়ের জায়গায় নিয়ে আসলো। এখানে একই কথা আমি বলবো, আপনার 40টা 50টা 100টা জাতি লিখলে অসুবিধাটা কি? আপনার অসুবিধা ওই একটাই, এটা হলো রাজনৈতিক অসুবিধা, জাতি বিদ্বেষী অসুবিধা, আর কিন্তু কোনো অসুবিধা না। তারপর আমরা আসি 5-এ যেটা লিখছে জরুরি অবস্থা। জরুরি অবস্থা এটা তারা পরিবর্তনের কথা বলেছে, কিন্তু পরিবর্তনের কথা বলে জরুরি অবস্থা কেমনে ঘোষণা করবে? সেখানে বলছে যে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতি। স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝা গেল, এটা বুঝি একটা দেশের স্বাধীনতা কি, এটা বাংলাদেশ। সার্বভৌমত্ব কি? আক্রমণ থেকে, পার্শ্ববর্তী বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা করে, এই তো। অখণ্ডতার প্রতি হুমকিটা কি? এর কিন্তু কোনো সংজ্ঞা এখানে নেই। অখণ্ডতার প্রতি হুমকি বলতে কি বোঝায়? তার মানে এখানে দীর্ঘদিন ধরে আমাদের পাহাড়ি জাতির বন্ধুরা যে লড়াই করতেছে, এবং ওখানে বাংলাদেশ হওয়ার পর থেকে ওখানে সেনাবাহিনী ঢুকানো হয়েছে, ক্যান্টনমেন্ট করা হয়েছে, শুধু একটাই কারণ, ওখানে নাকি অখণ্ডতা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সেই অখণ্ডতার হুমকি, এবং এখনও কিন্তু পাহাড়ে সেনা শাসন বলবৎ, একই দেশে দুই ধরনের নিয়ম, সেই আলোচনার মধ্যে আমি যাব না। আমি বলতেছি এই যে অখণ্ডতার প্রতি হুমকি, আপনি অখণ্ডতার প্রতি হুমকি সংজ্ঞাহীনভাবে, এটা তো আরেকটা হচ্ছে যে বিভিন্ন এলাকায় বিশেষত জাতিগত যে লড়াই যে এখানে চলে, বিশেষ করে আমাদের পাহাড়ে, সেটাকে তো একটা জরুরি অবস্থার মধ্যে রাখার একটা সাংবিধানিক জায়গা আপনি হাজির করছেন, এর বাইরে কিছু না। তা নাহলে তো আপনি এটা ব্যাখ্যা দিতেন কোন বিষয়টাকে আপনি অখণ্ডতার হুমকি বললেন। তারপর আমরা সেই ধরেন ওদিকে যেটা আমি বললাম, ভাষা, জাতি, এগুলো সবগুলোকে তো বাংলার মধ্যে ঢুকাই দিয়েছে, নাগরিক বানিয়ে দিয়েছে, সব মানুষকে ব্যাপক প্রমোশন দিয়ে দিয়েছে আমাদের সবাইকে। এবার দেখেন যেটা তার ভুল হয়নি, সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা। ভালো কথা, খুবই ভালো কথা, সহাবস্থান ও মর্যাদা তো থাকাই উচিত। কিন্তু এখানে বলতেছে কি, জাতি, গোষ্ঠী, ভাষাভাষী, বহু ভাষাভাষী, বহু ধর্মী সংস্কৃতি। অর্থাৎ এই সরকার মানে এতই বেশি পরিমাণে ধর্মাশ্রয়ী বা এই দলগুলো, তারা জাতি এবং ধর্মকে একাকার করে দিয়েছে। জাতি যে এক জিনিস, ধর্ম যে আরেক জিনিস, দুটো বা সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায় আরেক জিনিস, দুটোকে তারা একাকার করে দেয়। তার মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে আসবে হচ্ছে চাকমা, মারমা, তারপরে সাঁওতাল, ওরাও, এরকম ব্যাপারটা তো এরকম না। এটা একটা বড় প্রশ্ন। ফলে এই জায়গা ধরে তারা একটা গজামি ধরে, কিন্তু তারা কিন্তু ধর্মীয় সম্প্রদায়ের কথা কিন্তু বলে নেয়, তারা এখানে আসে। তারপরে এখানে আমরা আসে থেকে কি বলে যে সহাবস্থান, আমরা একেবারে এই তো পূর্বে সরকার আমলে দিয়েছে
সরকারি একটা কর্মসূচি থাকতো, আওয়ামী লীগের আমলে কোথাও হামলা হইলে হলে একটা সম্প্রীতির যাত্রা হতো, সম্প্রীতির মিছিল হতো। আমরা যেটা বলি, এই যে সম্প্রীতি বা সহাবস্থান, সমাজে তো সহাবস্থানের কখনোই অভাব হয়নি। সমাজের মানুষ তো সবসময় থাকে। সমাজের সমস্ত ধর্ম বা কিংবা জাতির মানুষের উপর সহাবস্থান তো নষ্ট করছে রাষ্ট্র স্বয়ং। এবং ইতিপূর্বেকার বা এখনো পর্যন্ত যতগুলো হচ্ছে যে ধর্মীয় পরিচয়ে যত আক্রমণ হয়েছে বা জাতিগত পরিচয়ে যত আক্রমণ হয়েছে, প্রতিটা ঘটনার সাথে দেখবেন কোনো না কোনোভাবে সরকারি দল, সরকার, রাষ্ট্রপক্ষ কোনো না কোনোভাবে জড়িত। তাইলে পরে এটা তো সহাবস্থানের প্রশ্ন না। আপনি যদি এর মর্যাদা নিশ্চিত করতে চাইতেন, আপনি বলতেন সমস্ত সম্প্রদায়ের উপর দমন নিপীড়ন বন্ধ করতে হবে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে আক্রমণ করতে পারবে না। আপনি তো সেখানে যাইতে পারতেন, আপনি সেখানে যা, আপনি বলছেন সহাবস্থান। মানে সহাবস্থান মানে কি, বড়টার সাথে তোমরা মিলেমিশে থাকো। এখানে মুসলমানরা বড়, তোমরা হিন্দু বৌদ্ধ যা আছো ওদের আন্ডারে থাকো। এখানে বাঙালি বড়, জাতি হিসেবে তোমরা অন্য অন্য যা আছো এদের আন্ডারে একটা সহাবস্থান করো তোমরা। এটা করতে হবে। তার মানে জোরপূর্বক একটা অন্যায় সামাজিক বন্দোবস্ত হইল যে এই সহাবস্থান, এটা হলো যে সহাবস্থান যে নষ্ট করে সেই জিনিসটা বন্ধ করার জায়গাটাই হতে পারত, অন্তত মর্যাদার জায়গা। সেটা কিন্তু নাই এখানে। আমরা এরপরে কি পাবো, আমরা আসি, আমি দু একটা বিষয়ে এর আলোচনা করব। কারণ আমি কেন বলতেছি, ধরেন যে এটা নিয়ে হয়তো অনেক আলোচনা করা যায়, গণতন্ত্র কত উপায়ে বিস্তৃত করা যায়। আমরা যেহেতু কমিউনিস্ট রাজনীতি করি, আমরা তো সুনির্দিষ্টভাবেই বলি আমরা ভাই সর্বরা শ্রেণীর গণতন্ত্রের লোক, সংখ্যাধিক্যের গণতন্ত্রের কথা বলি। তো আমাদের এই কথা তো অনেকের পছন্দ হয় না। অনেকেই মনে করে যে ওল্ড স্কুলের কথা, এগুলো ভাষা নাকি জনগণ বোঝে না, আমরা সাম্রাজ্যবাদ বিরোধী, বোঝে না। তো যাই হোক, আমি ওখানে যাব না। আমি ন্যূনতম জায়গায় সারা দুনিয়ায় অন্তত গণতন্ত্রের কিছু মানদণ্ড আছে। প্রচলিত যে গণতন্ত্র তারও কিছু মানদণ্ড কি, জাতি প্রশ্ন, সেখানকার জাতিগুলোর মানুষ কীভাবে বসবাস করে সেটা একটা মানদণ্ড, তার প্রতিনিধিত্ব থাকে কিনা। আর একটা মানদণ্ড, খুবই বড় মানদণ্ড হলো সেখানকার নারীর অবস্থাটা কি। এটা আমাদের শুধু বলেন না, এটা আপনি দেখেন এই যে জাতিসংঘ হচ্ছে সারা দুনিয়ায় প্রচার করে বেড়াচ্ছে, সমস্ত রাষ্ট্র মিলে প্রচার করে বেড়াচ্ছে নারী একটা গণতন্ত্রের, মানে নারী প্রসঙ্গটাও গণতন্ত্রের একটা মানদণ্ড। নারী বা লৈঙ্গিক পরিচয়ের স্বাধীনতা, যৌন পরিচয়ের স্বাধীনতা, মানুষের যৌনতার স্বাধীনতা, এটা মানদণ্ড। তো আমরা অত দূর তো যাবো না, এটা তো বাংলাদেশ, তো আমরা নারীর মধ্যে থাকি। তো নারীর এখানে কি করেছে, নারীর যেটা করেছে, এত কিছু করতে পারলো দেশে, ধরেন জোর করে যা ঐক্যমত হয় নাই, এক পক্ষ দ্বিপক্ষ কেমন হবে সেটাও কিন্তু গণভোটে চাপাই দিল, ঢুকাই দিছে। সবই পারতেছে তারা যেটা পারতেছে, নারীর প্রতিনিধিত্বটা নিশ্চিত করতে পারতেছে। এবার কথা ছিল যে নারীরাও তার পরিচয়ে নির্বাচিত হওয়ার সুযোগ থাকতে হবে। বাংলাদেশের মানুষ এক কক্ষ আর দ্বিকক্ষের সাথে কিন্তু পরিচিত নাই, এটা ছিল না বাংলাদেশ সরকার থেকে। সেই জিনিস আপনি এখানে প্রয়োগ করতে পারছেন। নারী সরাসরি নারী জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার ঘটনা তো বাংলাদেশে আছে। স্থানীয় সরকার ব্যবস্থায় তো নারী বিভিন্ন পদে তো নির্বাচন করে। তাহলে জাতীয় সংসদে নারীর যদি কিছু মানে অনেকগুলো যদি আসনে যদি নারীর প্রতিনিধিত্বের সরাসরি জায়গা থাকতো, তাহলে তো এটা আরেকটা গণতন্ত্র, আরেকটা জায়গা। তো নারী কিন্তু সেটা করতে পারে। নারীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে কি বলা হলো, এই যে এত বন্দোবস্ত, এত ইনক্লুসিভলি যে বলা হলো এই সনদ নেয়া, বন্দোবস্তটা কি দেখেন, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 উন্নীত করা হবে। তাহলে হ্যাঁ, ভালো কথা, 100। আপাতত কি হবে, যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 50টাই থাকবে, বুঝলেন? আগামী জাতীয় গণভোট থাকবে, কিন্তু তার নারীর বিষয়ে 50টা থাকবে, এর বেশি আগামীটা হবে না। তারপরে কি বলতেছে, বলতেছে এরপরে যারা স্বাক্ষর করেছে তারা হলো যে সেই সব দল এই যে 300 আসনে নির্বাচন করে, এর 5% হারে, যেটা আমি শুরুতে একটু বলছিলাম, 5% হারে প্রার্থী দেবে। তবে এটা কিন্তু সংবিধানে লেখা থাকবে না, বুঝলেন? ওই দলের উপর চাপানো, মানে একটা দল কি সিদ্ধান্ত নিবে সে সংবিধানে লিখতে পারে না, সে রাষ্ট্রের দায়িত্বে আছে, সে চাপায় দলের উপর। দল কি তার কথাই চলবে? সব দলকে সে রাজকীয় দল মনে করে, কিংস পার্টি? তাহলে পরে এই যে সরকারের যে ঔদ্ধত্য মানে এবং ব্যাপক স্বৈরতান্ত্রিক যে আচরণ, সে তার কাজ ছিল রাষ্ট্রীয় সংক্রান্ত, সে সরকারের নাই। তাহলে এবং এই ক্ষেত্রে আরেকটা মজার জিনিস, তাহলে ফ্যাসিবাদী আমলের কোনো কিছুই নেওয়া যাচ্ছে না। নারী বিষয়ে, নারীর সংসদের প্রতিনিধিত্ব বিষয়ে 2018 সালের আইনটা বলবৎ থাকবে। এটি কিন্তু সুন্দর করে
এই যে জুলাই যে সনদ এবং সর্বশেষ যে তফসিল, এখানে কিন্তু এটা সুন্দর করে বলা হলো, ওটাই সংশোধিত না। অর্থাৎ এটাতে কি আছে, 43 সাল পর্যন্ত নারীর সংখ্যা বাড়বে, ঠিক আছে, কিন্তু নারীরা হবে সংরক্ষিত আসনের, কোনো দলের বাইরে থেকে নারীর সংসদে যাওয়ার সুযোগ নাই। তাহলে এই তো গণতন্ত্র, যেই গণতন্ত্রের কথা বলা হচ্ছে, যেই সংস্কারের কথা বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে দেশের চাবি নাকি আমাদের জনগণের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, তালাটা হলো এখানে, নারীকে সংসদে আসতে দেওয়া যাবে না, এটা হচ্ছে তার জায়গা, ফলে এখানে তারা হাত দিতে পারে নাই। তাহলে এইটা হচ্ছে এই হচ্ছে এখানকার গণতন্ত্রের রূপ। আর অন্য অন্য বিষয়গুলোতে আমি যেতে চাচ্ছি না, আর অন্য অন্য বিষয়গুলো আছে এখানে, যে বিষয়গুলো আছে সেটা তাদের গাঠনিক কাঠামো। ফলে এখানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে এবং এই সংস্কার যেটার কথা বলা হচ্ছে, এটা যদি আমি সুনির্দিষ্টভাবে বলি, জাতি বিদ্বেষী, নারী বিদ্বেষী, লৈঙ্গিক পরিচয় বিদ্বেষী। এখন দেখেন গণতন্ত্রে আপনি কতদূর এই সংস্কার দেওয়া, কতদূর গণতন্ত্রের অগ্রগতি মানুষের হতে পারে। তারপরেও এখন দেখি আরেকটু বিষয় দেখি, তারপরে কি ঘটতেছে, এই যে ভোটখানা, এই যে সংস্কার, এই সংস্কারের কথা বলে যে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে, সংস্কার এবার না হলে নাকি আর হচ্ছে না, তাহলে এইটা করার জন্য এই যে লুকোচুরিটা সরকার, যেটা আমি বললাম গণভোটের মাধ্যমে সে একটা লুকোচুরি করতেছে, গণভোটের প্রচারণায় আরেকটা জিনিস, আরেকটা ব্যাপক অগণতান্ত্রিক হচ্ছে কাঠামো জনগণের চাপিয়ে দিচ্ছে কোথায়, এই সনদ সম্পর্কে। জুলাই সনদের অঙ্গীকারনামাটা একটু খেয়াল করে দেখেন, অঙ্গীকারনামা 3-এ সুন্দর করে বলা হলো, সে বলছে এটা গণতন্ত্রের প্রতি, এটাতে মানুষের ব্যাপক গণতন্ত্রের হবে, কিন্তু অঙ্গীকারনামায় 3-এ বলা হলো এই জুলাই সনদ 2025-এর বৈধতা প্রয়োজনীয়তা সম্পর্কে আদালতে কখনোই কেউ প্রশ্ন উত্থাপন করতে পারবে না। তাহলে কি দাঁড়াইল, ওটাই, মানে আমার জন্য গণতন্ত্র যে চাবি আমার কাছে, তালাটা খুলতে যাব আমি, খুলবো না এই সিদ্ধান্ত আমি নিতে পারবো না, সেখানে আমাকে বেঁধে দিল। তারপর কি করছে, আরেকটু অগ্রগতি সে কোথায় ঘটাইছে, আরেকভাবে আগেছে সে, যে সেটা যা সংস্কার, যা আদেশ 2025 রাষ্ট্রপতি সর্বশেষ দিল ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, সেখানে কি বলছে, সেখানে তারা বলতেছে আদেশে এটা কীভাবে কার্যকর হবে, বলতেছে যে একটা সংবিধানের পরিষদ গঠন হবে নির্বাচন হওয়ার পরে, পরিষদ গঠন হলে পরে এর প্রথম অধিবেশন থেকে 270 পঞ্জিকা বর্ষে, এটা 270 কর্মদিবসের মধ্যে এটা কার্যকর সংসদে করতে হবে, এই পরিষদ এটা করবে, ভালো কথা, 270 কর্মদিবসের মধ্যে করবে। কিন্তু উঁতে গিয়া সুন্দরভাবে বলতেছে, গতে উল্লেখিত সময়সীমার মধ্যে যদি কার্য সম্পাদন করিতে ব্যর্থ হয়, তাহলে সংবিধান সংস্কার বিল পরিষদ কর্তৃক গৃহীত হইয়াছে বলিয়া উহা গণ্য হবে। তার মানে আপনি কতিপয় মানুষকে বলছেন আপনার সংবিধান পরিষদ, কিন্তু আপনার কিছু করা লাগবে না, আপনি যদি নাও করেন এটা নাকি অটোমেটিক বিল হিসাবে চলে যাবে। তাহলে আপনার যদি কিছু করাই না লাগে, তাহলে আপনার গণভোটেরই দরকার কি, আর সংবিধান পরিষদেরই দরকার কি? আপনি করতে পারতেন, ওই সংবিধানগুলো এখন জিনিস আছে না, তো ফটোকপি করে বাইন্ডিংয়ের জায়গায় আর 1 ফর্মা বাড়াই দিয়ে ঢুকাই দিলেই তো হইতো, মানে আপনি এটা বাইন্ডিং করলেই তো হইতো। আপনার তো এটা গণভোটেরও দরকার হয় না, এসব কমিশন এত কিছুরও দরকার হয় না, এত আলাপ আলোচনারও দরকার হয় না, এত কালক্ষেপণেরও দরকার হয় না, কিছুই লাগতো না, আপনি কোনো কথা বলতে দেবেন না, কিন্তু আপনাকে এটা করতে হবে। তাহলে এইটা কেমনে আসলো, কোত্থেকে আসলো, এটা আমরা একটু খুঁজি। দেখি বাংলাদেশ এবারে প্রথম, বাংলাদেশের গণতন্ত্রের আলোচনা, সংবিধানের আলোচনা, গণতন্ত্রের সংবিধানের কথা আজকে কি বাংলাদেশের প্রথম? এই সরকার যে রাস্তায় ঢুকলো, এই রাস্তাটা তারা পাইল কই, তাদের কি নতুন আবিষ্কৃত? সারা দুনিয়া থেকে, অন্য দুনিয়া থেকে এনেছে? অন্য সারা দুনিয়ায় যে ব্যাপক আন্দোলন সংগ্রাম বা নতুন সংবিধান যে করার যে পথ হবে, সেখানে যদি থাকতো, তাহলে তাদের এই সব কীর্তিকর্ম করতে হতো না, এইসব অপকর্ম এবং ষড়যন্ত্র তাদের করতে হতো না। করতে হচ্ছে কেন? এবং তারা এই রাস্তাটা পাইল কই? এই রাস্তার একটা বন্দোবস্ত বাংলাদেশের শুরুতে আছে। সেটা কি? 72-এর সংবিধান যখন বানানো হয়, প্রণয়ন করে, তখন এই ধরনের ঘটনা বাংলাদেশে চলছে। একই ঘটনা ঘটছে যে 72-এর সংবিধান যখন প্রণয়নের অধ্যাদেশ দিল, অস্থায়ী সরকার বাংলাদেশে আসার পর তার রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমান যে ঘোষণা দিল, সেখানে আর কিছু আদেশ দিল। আদেশের মধ্যে একটা রাখলো যে এই সংবিধানের বিষয়ে দলের বাইরে কেউ মতামত দিতে পারবে না, যদি মতামত দেয় তার সদস্যপদ বাতিল হবে। যেটা কিনা 70 ধারা নামে ব্যাপক পরিচিত এবং জনপ্রিয় আলোচনা কিন্তু বাংলাদেশের সংবিধান সংক্রান্ত, সেইটাই পরবর্তীতে 70 ধারা হিসাবে এখানে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। এই 72 সন, যেটার মধ্যে আমরা এখনো চলছি।
এবারে এসে সংস্কারে এসে কি বললো আমাদের, ওই যে আপনি প্রশ্ন করতে পারবেন না, একই জিনিস একই রাস্তা, সেই রাস্তাই তো ঢুকছে। নতুন কিন্তু কোনো রাস্তায় তারা যায়নি, জনগণের যে রাস্তা, যেখানে সারা দুনিয়ার মানুষ বিক্ষোভ আন্দোলন অভ্যুত্থান করতেছে, সেই জায়গায় কিন্তু জানে। তার কাছে ওই বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন যে বন্দোবস্তটা হয়েছিল, জনপ্রিয়তার একটা স্বৈরতন্ত্র, সেই সময় ব্যাপক একটা সশস্ত্র সংগ্রামের জনপ্রিয়তা নিয়ে, সশস্ত্র মুক্তিযুদ্ধের জনপ্রিয়তা নিয়ে শেখ মুজিবুর রহমান এটা করেছিল। সেই সময় আওয়ামী লীগের অনেকে দ্বিমত করেছিল, কিছু প্রশ্ন তুলেছিল, বিশেষ করে ব্যারিস্টার আমিরুল ইসলামের নাম আসে। ওই সময়ে ছাত্রলীগের বিবৃতি ছিল হচ্ছে যে এই পদ্ধতির বিরুদ্ধে। ছাত্রলীগের তখন আসামরব তো এখনও বেঁচে আছেন, আসামরব সভাপতি এবং সাধারণ সিরাজ সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তাদের বিবৃতি সেই সময় তারা দিয়েছিল যে যেই পদ্ধতিতে সংবিধান পরিষদ গঠন করা হচ্ছে, এই পদ্ধতিটা অগণতান্ত্রিক এবং এদের এখতিয়ারেই নাই নতুন বাংলাদেশের সংবিধান করার। এই বিবৃতি পত্রিকায় দিয়েছিল তারা। তারপরেও এটা করেছে কেমনে? বা আওয়ামী লীগের ও তার দলের অনেকে তার এই যে যারা সংবিধান পরিষদ বিরোধিতা করতে পারে না, ওই যে জনপ্রিয়তা, এই যে জনপ্রিয়তার স্বৈরতন্ত্র, এই সরকার এসে অভ্যুত্থানের সাপেক্ষে একটা জনপ্রিয়তার স্বৈরতন্ত্র কিন্তু নতুন করে এই একই রাস্তায় আরেক দফা আছে বাংলাদেশে জনগণের উপর হাজির করতেছে আমরা। এবং এই যে কাজগুলো তারা কেন করে, এবং আমরা এই জায়গাটা আমরা একটু নজর দিয়ে আসছি যে এই কথাগুলো বলে আমরা শেষ করতে চাই বা শেষের দিকে আমরা আসতে চাই। ধরেন সংবিধান এবারে যে অভ্যুত্থান হয়েছে বা এই পটভূমিটা যদি আমরা খেয়াল করি যে এইটা কেন আমাদের হাতে আসলো, আমরা অন্য রাস্তায় যেতে পারলাম না কেন? এবারে যে অভ্যুত্থানটা হলো, অভ্যুত্থানটা আমরা দেখলাম যে ব্যাপক জনগণ স্ব দায়িত্বে স্ব উদ্যোগে এখানে সংগঠিত হলো, সম্মিলিত হলো, বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন সম্মিলিত হলো, এবং আমরা ফ্যাসিবাদী যে সরকার ছিল এতদিন 15 বছরে, সেই সরকারকে কিন্তু আমরা উচ্ছেদ করে দিলাম। এবং তো তার আগে কি ঘটনা ছিল, তা না 15 বছর ধরে এখানকার রাজনৈতিক দলগুলো কিংবা জনগণ বারংবার কিন্তু এখান থেকে গণতন্ত্রহীনতা, ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কিন্তু সংগ্রাম করছে। সেই সময় কথাগুলো কী ছিল, আলোচনাগুলো কী ছিল? আলোচনাগুলো ছিল যে বাংলাদেশে বাক স্বাধীনতা ব্যাপকভাবে হরণ করা হচ্ছে, সেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল বা অন্যান্য আরও নানান ধরনের আইন ছিল, এই 70-এর ধারা বলা হয় সংবিধানের সেসব ছিল। এবং একই সাথে যে আলোচনার অনেক বেশি ছিল অন্তত শেষের 10 বছর এসে, যে এই শেখ হাসিনা এই পুরা ফ্যাসিবাদী কায়দাটা কায়েম করেছে এই সংবিধানের উপর ভর করে। অতএব এই সংবিধান একটা স্বৈরতান্ত্রিক সংবিধান, একটা ফ্যাসিস্ট উপাদান নিয়ে ভরা। অতএব এই সংবিধান বাদ দিতে হবে, আমাদের একটা নতুন গণতান্ত্রিক সংবিধান জনগণের জন্য হাজির করতে হবে। এইটা ছিল কিন্তু তার আগের আলোচনা, তার আগের দাবি, এটাই ছিল রাজনৈতিক দাবি, মুখ্য আলোচনা। তাহলে এই অভ্যুত্থানের সময় তো এই কথাগুলোই মিলিত হয়েছে। এই সময় এটা তো অনেক দিন, এটা যে দীর্ঘ সময় ধরে যে এই সংগ্রাম চলেছে তা তো না। আমরা বলা হয় যে 36 দিন বা শেষের একেবারে যদি আমরা বলি 20 দিন, মানে এই সময়ের মধ্যে তো জিনিসগুলো সংগঠিত হয়েছে। ফলে এটাই তো ছিল ওই সময়ের মানুষের চাওয়া। তাহলে এই সরকার উচ্ছেদের সাথে সাথে কি ঘটনা ঘটার কথা ছিল? সংবিধান মানে আমরা 5 তারিখে এসে দেখলাম অভ্যুত্থানের সময় থেকে এসে যেন অভ্যুত্থান যেন বাংলাদেশেই প্রথম হচ্ছে, আর যেন দুনিয়া কোথাও হয় নাই। সংবিধান, একটি গণতান্ত্রিক সংবিধান নির্মাণ যেন বাংলাদেশেই প্রথম হচ্ছে, আর যেন কোথাও হয় নাই। ভাবখানা এমন নানান ধরনের বাকোয়াস কথাবার্তা নিয়ে আসলো ইয়ার পক্ষে। দেখলাম কি তাহলে হতো কি, করণীয় কী ছিল? পূর্বের সরকার উচ্ছেদ হওয়ার সাথে সাথে তার সমস্ত বিধিবিধান, সংবিধান, পার্লামেন্ট সবই বাতিল হয়ে যাবে, রেওয়ার কথা ছিল। ফলে বাংলাদেশের মানুষরা অভ্যুত্থানের পক্ষের মানুষের জায়গা কী ছিল? একটি নতুন সরকার হবে, যে সরকারের পরিপূর্ণ ক্ষমতা সম্পন্ন এবং যে সরকার নিজে একটা সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে একটা নতুন সংবিধান যেন এখানে তৈরি করা যায়, প্রণয়ন করা যায়, সেই সংবিধান সভার নির্বাচনের আয়োজন করবে। এই কথাটা যে ওনারা জানতো না, ওই সময় কেউ বলেনি তা কিন্তু না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক কিন্তু 4 তারিখে সরকার পতনের একদিন আগে কিন্তু প্রেস কনফারেন্স করে এই কথাগুলো বলেছিল। তার কিন্তু একটা দাবির মধ্যে আছে, দাবির মানে যে উত্থাপন করেছে তারা বলেছিল যে অবশ্যই সরকারকে পদত্যাগ করতে হবে, একটা নতুন সরকার ক্ষমতা নেবে, যে 6 মাসের মধ্যে শিক্ষক নেটওয়ার্কের ইয়েতে কিন্তু পাবে, 6 মাসের মধ্যে একটা সংবিধান সভা বা এই সংবিধান পরিষদের নির্বাচন আয়োজন করবে। তার মানে ওদের শিক্ষক নেটওয়ার্ক কিন্তু বাইরে কেউ না, এই আন্দোলনের অন্যতম শক্তি, অন্যতম সংগঠক।
তার অংশীদার এসে বলতেছে এটা করা যায়। কিন্তু যারা অভ্যুত্থান অফিসিয়াল নেতা, আমি অফিসিয়াল নেতা বলছি এই কারণে, এখানে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নামে যে প্ল্যাটফর্মটা গড়ে উঠেছিল, এদের বাইরেও অনেক ছাত্র সংগঠন, অনেক ছাত্ররা কিন্তু এই অভ্যুত্থান নানামুখী জায়গায় নেতৃত্ব দিয়েছে। ফলে এই যে অফিসিয়াল নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কোথায় গেল? অভ্যুত্থান সরকার পতনের পরে তারা চলে গেল জনগণকে ছেড়ে দিয়ে ক্যান্টনমেন্টে। তারা চলে গেল এখানকার পুরনো যে আমলাতান্ত্রিক ব্যবস্থাটা ছিল, আওয়ামী লীগের গড়ে তোলা এবং ফ্যাসিবাদী এতদিনের যে গড়ে তোলা এবং সর্বশেষ যে ফ্যাসিবাদী যে আমলাতন্ত্রটা ছিল, সেই আমলাতন্ত্রের কাছে চলে গেল আপোষ রফা করতে। আপোষ রফা কেন বলতেছি? 8 তারিখে যে সরকারটা তারা হাজির করলো, সেই সরকারের রাষ্ট্রপতি থাকলো, গত সরকারের রাষ্ট্রপতি বলবৎ থাকলো। গত সরকারের দেখেন, গত সরকারের আইনসভা ভেঙে গেল, সংসদ ভেঙে গেল, কিন্তু গত সরকারের রাষ্ট্রপতি অটুট থেকে গেল, গত সরকারের সচিবালয় অটুট থেকে গেল, এবং সেনাবাহিনী অটুট থেকে গেল, কোনো হেরফের নাই। তাইলে পরে তারা শুরুতে কি করলো? শুরুতে মন্ত্রী পরিষদ এই অভ্যুত্থানের এই ছাত্র নেতৃবৃন্দের মাধ্যমে এবং তার সাথে যারা এই যে যুক্ত ছিল সাম্রাজ্যবাদের নানান ধরনের লেজুর ভিত্তিকের এই যে দালাল যারা ছিল, তারা একত্রিত হয়ে তারা যেটা করলো, এই ফ্যাসিবাদী সরকারের সাথে আপোষ রফা করলো এবং ওই সংবিধানে ধারাবাহিকতা রক্ষা করলো। তো ধারাবাহিকতা রক্ষা করলে দাঁড়াইলো কি? ধারাবাহিকতা রক্ষা করলে দাঁড়াইলো পূর্বের সংবিধান বলবৎ। সেই সংবিধানের অধীনে সরকার শপথ নিল, তারা ক্ষমতা নিল 8 তারিখে, সেটাই প্রচার। তাদের পরে এসে মনে হচ্ছে তাদের একখানা সনদ লাগবে। সনদ কি? মানে এটা কি পরীক্ষা? পরীক্ষা দিলাম, তারা 10 দিন পরে রেজাল্ট হবে? এটা কি এভাবে কি আন্দোলন হয়? সমস্ত আন্দোলন, অনেক আন্দোলন আছে যেখানে হয়তো পরিস্থিতির কারণে অনেকগুলো লেখ্যরূপ থাকে না, আবার অনেক আন্দোলন আছে সনদ সেটাই হয় যেটা আন্দোলনের মধ্য থেকে উদ্ভূত হয়, এর বাইরে কোনো রাস্তা নাই। হ্যাঁ, সেটা স্বীকৃত, হ্যাঁ হতে পারতো। আপনি 5 তারিখের পরে সেটা রচনা করে সেইটার উপর শপথ নিতে একটা সরকার, তাহলেই তো আমার আর এই সংবিধান সংস্কারের কমিশনও বানাতে হয় না, সংবিধান সংস্কারের জন্য আমাকে এই যে 1.5 বছর কাটাইতেও হয় না, আলাপ আলোচনাও লাগে না। সংবিধান জনগণ ভোট দিত, যারা যেসব দল বা যেসব ব্যক্তি নির্বাচন করতো সংবিধান সভার জন্য, প্রতিনিধি হওয়ার জন্য, তারা কি করতো? তারা এইসব নানান দাবি দেওয়া নিয়ে যেত। এক দল একভাবে উত্থাপন করতে, আরেকজন আরেকভাবে উত্থাপন করতো। তাহলে কি জনগণ তো আরও অনেক বেশি, যদি এই বিষয়গুলোও থাকতো, এই বিষয়গুলো সম্পর্কে তো জনগণ আরও অনেক বেশি অবগত হতে পারতো, এর ক্রস চেকিং হতো, নানান বক্তব্য থাকতো, ফলে জনগণের সিদ্ধান্ত নেওয়াটা থাকতো সহজ। তা না করে আপনি সংবিধান সংস্কারেই যদি বা নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নে যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকতো, তাহলে কিন্তু আপনি সরকার গঠনের সাথে সাথে এটা করতে, কারণ আপনি জানেন, কিন্তু আপনি করেন নাই। আপনি করেন নাই কেন? আপনি করেন নাই হলো পূর্বের যে সরকার, তার সাথে আপনি আতাত করেছেন, ফ্যাসিবাদী সরকারের সাথে আপনি আতাত করেছেন বহির্বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তির সাথে। আপনি মার্কিনীদের সাথে আতাত করেছেন, আপনি দিল্লি না ঢাকা বলে বলে আপনি ওয়াশিংটন চলে গেছেন, আপনি দিল্লিকেও সাথে নিছেন। এ তো সবই আপনারা করেছেন, সবাইকে নিয়ে একটা মদতপুষ্ট আপনারা সরকার, যে কারণে আপনারা এখন আর বের হতে পারতেছে। এখন আপনাদের রাজনীতি নাই হয়ে যাচ্ছে। যে দলটি পরে হলো এই অভ্যুত্থানের পরে, এই ছাত্র নেতৃত্ব, রাজনীতির বক্তব্য কী হবে তার তো একখানা কিছু লাগবে। তো এই একখানা হাজির করলো, আমাদের এখন সনদ লাগবে, জুলাই সনদ। তখন তারা ভুলে গেছিল, তখন তারা দালালিতে মত্ত ছিল, তখন তারা লুটপাটে মত্ত ছিল। তারপর তাদের মনে হইল আমাদেরকে সংবিধান বানাইতে হবে। সংবিধান বানানোর জন্য কাকে নিয়ে আসলো? সরকার বানানোর জন্য বাইরে থেকে একজনকে নিয়ে আসলো। সংবিধান বানানোর জন্য যে লোকের বাংলাদেশের নাগরিকত্ব, দেশেই থাকে না, 2 দেশের নাগরিক, আলী রিয়াজ, ওনাকে তুলে নিয়ে চলে আসলো। আমাদের আনুসার হাসতে হাসতে বলে এই কারণেও যদি ওনারা দেশে থাকে তাও তো হয় দেশের কিছু অগ্রগতি। তো আলী রিয়াজ কিন্তু নাই, চলে গেছে। তাইলে এই যে তারা নিজেরা মনে করলো জনগণ জানে কিছুই বোঝে না, অথচ সরকার পতনের সময় তারা থাকে না। জনগণ যখন সরকারটা ফেলায় দেয়, তখন ওনাদের কাছে মনে হয় সমস্ত জ্ঞান আমাদের কাছে, আসেন আমরা মিলিত হয়ে আমরা লিখে দেই, জনগণ এইখানে আমাদের হ্যাঁ না ভোট দিবে। অর্থাৎ এই যে জনগণের সাথে এই যে ঔদ্ধত্য, এই চরম পরিমাণে ঔদ্ধত্য এই সরকার দেখেছে, এবং তারই একটা নমুনা হলো যে জনগণের মতামতের রাজনৈতিক সংগ্রামগুলোর ইতিপূর্বে ফ্যাসিবাদ বিরোধী সরকারের আমলে যে বিরুদ্ধে যে গণতান্ত্রিক সংগ্রাম, সেই সংগ্রামগুলোর
কোনো আকাঙ্ক্ষাকে ধারণ না করে, এগুলোকে কোনো কিছুকে তোয়াক্কা না করে তারা তাদের মতো করে একখানা কমিশন হাজির করলো, একখানা ঐক্যমত হাজির করলো, ইত্যাকার নানা কিছু দিয়ে সর্বশেষ আমাদেরকে এই গণভোটে ঠেলে দিয়েছে। এবং এর পরিণতি আমরা যদি দেখি, এটা আমি কেন বলছি এবং এইটা তারা কেন করে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এইটা করে তারও একটা রাজনীতি আছে। এই রাজনীতিটা কি, যেটা আমাদের কথা অনেকেই মনে হয় যেন আমরা খুবই পুরনো কথা কই, মানে খুবই পুরনো কথা কই, যার বাস্তবতার সাথে মেলে না। আমাদের কাছে মনে হয়েছে যে না, পরিস্থিতিগুলো একই পরিস্থিতির মধ্যে, এটা একটা রাজনীতি, এটাও একটা সংগ্রাম। এটা হচ্ছে একটা বুর্জোয়া রাজনীতি, বুর্জোয়া গণতন্ত্রের ধরনই এরকম কেমন, তারা অল্প কিছু দল, মানে যে কারণে যে নারীকে বুর্জোয়া সংসদে কিন্তু নারী থাকে, ওই দলের অধীন হয়ে নারী থাকবে, নারী তার মতো করে নারী থাকবে না। সে ধরেন যে বিভিন্ন জাতির বিভিন্ন মেলা করবে, আদিবাসী মেলা, অমুক মেলা, তমুক মেলা, কিন্তু বিভিন্ন জাতির মানুষ সংবিধানে যে প্রতিনিধিত্ব করানো যায়, বিভিন্ন জাতির মানুষ তার জাতির সদস্যদের ভোটে সংবিধানের সদস্য, মানে আইন প্রণেতা হতে পারে, পার্লামেন্ট সদস্য, এই রাস্তায় কিন্তু কখনো করবে না তারা, এটা কিন্তু বলবে না। তাহলে এটা আমাদের কমিউনিস্ট ইস্তেহারে কিন্তু সুন্দরভাবে বলা আছে। ইতিপূর্বেকার সমস্ত আন্দোলন সংগ্রাম এটা সংখ্যালঘুদের আন্দোলন, বরং সর্বহারা শ্রেণীর আন্দোলন, সংখ্যাধিক্যের আন্দোলন। কারণ সর্বহারা শ্রেণী অন্যান্য শ্রেণীকে মুক্ত না করে নিজে মুক্ত হতে পারে না। এটাকেই আমরা কমিউনিস্টরা বলি যে বুর্জোয়া গণতন্ত্র, এই সংখ্যালঘু গণতন্ত্রের বিপরীতে সংখ্যাধিক্যের গণতন্ত্র, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মেহনতি জনগণের গণতন্ত্র, যেটাকে আমরা বলি জনগণতন্ত্র কিংবা নয়া গণতন্ত্রের সংগ্রাম, যেখানে জাতি, লৈঙ্গিক পরিচয়, মানুষের স্বাধীনতা, এই সমস্ত স্তরে মানুষের অর্থনীতির সাপেক্ষে শ্রমিক, কৃষকের নানা মানুষের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটা আইনসভা গড়ে উঠতে পারে, এটা আমরা বলি। এবং যেটা আমি বলতেছিলাম যে তারা এখানে কেন গেল, এই ক্ষেত্রে আমাদের কমরেড মাও সেতুং সুন্দর কথা বলেছে, যেটা হারে নেই। কমরেড মাও সেতুং বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে উপনিবেশিক অথবা আধা উপনিবেশিক, সেই সময়ের যেহেতু লেখা, উপনিবেশিক আধা উপনিবেশিক দেশসমূহের যে কোনো বীর যোদ্ধাকে হয় সাম্রাজ্যবাদের পক্ষে দাঁড়িয়ে বিশ্ব প্রতি বিপ্লবের অংশ হতে হবে, আর না হয় সর্বহারা শ্রেণীর পক্ষে দাঁড়িয়ে ব্যাপক সাম্রাজ্যবাদ বিরোধী ফ্রন্টে দাঁড়িয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধি হয়ে বিশ্ব বিপ্লবের অংশে পরিণত হবে। অতএব এই সরকার, এই যে এরা এখানে কেন গেল, আপনি দেখেন ক্ষমতা আসার সাথে সাথে তাকে হলো যে চুক্তি করতে হয় IMF-এর ঋণের জন্য, ক্ষমতা আসার সাথে সাথে তাকে চুক্তি করতে হয় যে বন্দর, এখনো চুক্তির মধ্যে রাখছে বন্দর, আমেরিকার সাথে আলোচনা করে অনেকগুলো চুক্তি তারা করছে, ওই যে ওয়াশিংটনে চলে গেছে, এই যে বন্দর চুক্তি হচ্ছে, তার মানে। এবং মাও সেতুং যেটা বলতেছেন, রাস্তা এই দুটোর বাইরে কোনো রাস্তা নেই, হয় আপনি সাম্রাজ্যবাদীদের পক্ষে চলে যাবেন, প্রতি বিপ্লবের অংশ হবেন, আপনি বীর যোদ্ধা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি যদি সাম্রাজ্যবাদের পক্ষে যান, আপনি প্রতি বিপ্লবের অংশ হবেন। যে কারণে এই সরকার তাকে আজকে রক্ষা করার জন্য সে নিজেই অভ্যুত্থান বিরোধী একটা অবস্থান নিয়ে জনগণের উপর 1.5 বছর ধরে অত্যাচার চালাচ্ছে। এবারে কিছু না, এই স্বয়ং 8 তারিখে যে সরকারটি শপথ নিয়েছে, সে নিজেই কিন্তু অভ্যুত্থানের বিরুদ্ধে চলে গেছে সেদিন থেকে। এবং ওই কথাটাই নিশ্চিতভাবে সত্য যে এর মাঝামাঝি কোনো রাস্তা নেই, হয় সাম্রাজ্যবাদীদের পক্ষে অবস্থান নিতে হবে আপনাকে, না হয় সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্ব বিপ্লবের অংশ হয়ে যাবেন, মানে হতেই হবে। তাহলে যদি জনগণের পক্ষে অবস্থান নিতে পারত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল নেতারা, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের এই গণতন্ত্রের যে অগ্রগতির যাত্রা নতুন করে যে আলোচনা শুরু, সেটা কিন্তু খুবই সুন্দর হতো এবং খুবই স্মুথ হতো, এবং বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের মানুষের এখানকার যে রাজনৈতিক যে সংস্কৃতি হতো, সেটারও আরও অনেক বেশি কিন্তু উন্নয়ন, মানে অগ্রগতি ঘটতো। সেইটা কিন্তু হলো না, সেইটা তারা বন্ধ করলো কোথায়, শুরুতে এসে তারা বন্ধ করলো তাদের এই সরকারের গঠনের মধ্য দিয়ে, এবং একইভাবে ব্যাপক জনগণকে অভ্যুত্থান থেকে সরিয়ে দিয়ে তারা নিজেদের মতো করে এটা চালানোর চেষ্টা করলো। এবং যেটা একেবারেই শেষে এসে যেটা বলবো, এই যে তাদের এই প্রবণতা, এই সরকার এবং এদের এই প্রবণতাগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি,
এইটা আরেকটা জিনিস স্পষ্ট হয়ে গেছে কোথায়, আরেকটা জিনিস স্পষ্ট হয়ে গেছে জুলাই সনদের যে ভূমিকাটা তারা লিখেছে সেখানে। জুলাই সনদের ভূমিকাটা যদি একটু খেয়াল করেন, আমি খুবই অল্প সময় ধরে বলে যাব, ভূমিকাটা যদি একটু খেয়াল করেন, ভূমিকাটা শুরু করছে কোথায়, 47 সালের দেশভাগের স্বাধীনতা, পূর্ব পাকিস্তান হওয়ার পরিণতি, সেখান থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 66 স্বায়ত্তশাসন আন্দোলন, 69 আন্দোলন, 70 নির্বাচন এবং 71 যুদ্ধ। তারপরে আসলো বলতেছে যে 53 বছরে এখানে পুরোপুরি গণতন্ত্র অর্জিত হয়নি। ভালো কথা, এখানে শুরু হইল কিন্তু তার মানে অর্জিত হয়নি। তারপরে সে কী করতেছে, 75 সালে সংবিধানের বাকশাল হইল। তারপরে আসলো যে 79 সালে এসে একটা বাকশালের মাধ্যমে একটা একদলীয় শাসন কায়েম হলো। তারপরে সে বহুদলীয় গণতন্ত্র আবার শুরু হলো 79 সালে নির্বাচনের মধ্যে দিয়ে। ঠিক আছে, এটা গণতন্ত্রের যাত্রা করলো, ভালো কথা। এইটাও হয়তো করতো কিনা, যেহেতু এখন আবার বিএনপি আছে ময়দানে, তাদের কি করে না করে সেটা একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে এই যে 79 সাল থেকে তারপরে বাংলাদেশে আর কিছু নেই, একেবারে চলে আসে 6 সালে। তার মাঝখানে বাংলাদেশে ব্যাপক বোধহয় গণতন্ত্র আর ব্যাপক মাত্রায় জনগণের শান্তি সমৃদ্ধি ছিল। 8 বছর টানা সংগ্রাম করে একটা সামরিক স্বৈরাচারকে, একটা সামরিক স্বৈর শাসনকে জনগণকে উচ্ছেদ করতে হয়েছে 90-এ। সেটা কিন্তু কোনো আলোচনা এখানে নাই। তারপর নাই কোথায়, 1 সালে যে একটা সরকার, এই যে জামাত ইসলাম এবং আজকে বিএনপি, এই যে 4 দলীয় তাদের যে জোট সরকারের একটা আমল ছিল 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত, কি ঘটেছে এখানে? অনেকগুলো রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। আমরা যদি দেখি 2004 সালে র্যাব গঠন করা হলো, 4 দলীয় জোট সরকার আমল, বিএনপি জামাত নেতৃত্বে 4 দলীয় জোট, র্যাব গঠন করা হলো। যে ক্রসফায়ারের কথা বলা হয়, যেই ক্রসফায়ার, র্যাব এবং এই যে আয়না ঘর, এই সমস্ত কিছু ব্যাপক পরিমাণে, যদি আপনি বলেন যে সর্বোচ্চ পরিমাণে ব্যবহার জনগণের উপর অত্যাচার চালিয়েছে যেই যে হাতিয়ারগুলো দিয়ে শেখ হাসিনার আমলে, পুরো তার মধ্যে একটা অন্যতম হলো ক্রসফায়ার। সেই সময় রাজনৈতিক হত্যাকাণ্ড, এই যে 6 সালের পরে রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে। আমরা 4 সালে দেখি কমরেড মুফাক্কার চৌধুরীকে ক্রস ফায়ারে মেরে ফেলা হলো। তারপরে 6 সালে এসে কমরেড কামরুল মাস্টারকে ক্রস ফায়ারে দেওয়া হলো। 4 সালে উদীচীর সমাবেশে হামলা হয়েছে নেত্রকোনায়। 4 সালে না, ওই আমলে আওয়ামী লীগের সমাবেশেও হামলা হয়েছে। বাকিগুলোর তো বিচার আওয়ামী লীগ তাদের মতো করে, তাদের মন মতো করে তাদের ঘটনার বিচার করেছে। বাকিগুলো কিন্তু আওয়ামী লীগও তার আমলে করেনি। এখন ফুলবাড়ির আন্দোলন হয়েছে ওই সরকারের আমলে, 3 জন শহীদ হয়েছে। কানসাটে কৃষকরা 20 দিন টানা সেখানে আন্দোলন করেছে, বিক্ষোভ করেছে, 3 দফা গুলি চালিয়ে 20 জন কৃষককে হত্যা করা হয়েছে। আর বাংলা ভাইয়ের কথা তো আছে, কি উত্থান। তাহলে পরে এটা কিন্তু থাকলো না। এই যে বর্ণনাটা তারা করতেছে, এখানে তো তাদের এই আলোচনাগুলো না। মনে হয় যেন বাকি আমলগুলো ওই যে 79 সালের পর থেকে 6 সাল পর্যন্ত ব্যাপক শান্তি সমৃদ্ধময় বাংলাদেশ ছিল। তারপরে এসে কেমন করে যেন আবার হুচট খাইল 6 সাল থেকে, এবং যে 11 সরকারকে হচ্ছে যে করা হবে, এখানে একটু করা হয়েছে যে এটা অগণতান্ত্রিক। ওই সরকারের আমলে তো ডাক্তার টুটু, কমরেড ডাক্তার টুটুলকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তাহলে এরকম অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড কিন্তু ঘটেছে। তাহলে এখানে কি করেছে, ওই আওয়ামী লীগ যেটা করতো, আওয়ামী লীগ করতে কি 75 সালে থেকে বাংলাদেশে একদম উন্নয়ন আর গণতন্ত্র নাই হয়ে গেল। গণতন্ত্র নাই, সেই গণতন্ত্র 96 সালে উনি রক্ষা করছে। মুক্তিযুদ্ধ নাই হয়ে গেছে, তো 96 সালে রক্ষা করছে। আবার কোথায় এসে গণতন্ত্র রক্ষা করছে, আবার 6 সালে সে উদ্ধার করছে, 8 সালে এসে। এটা আওয়ামী লীগ এতদিন বুঝাইতে এভাবে। এখন এনারা এই যে সরকার এখন আমাদের বুঝাচ্ছে ওই যে শূন্যস্থানগুলো, এই যে গ্যাপগুলো আমরা ছোটবেলা করি না, ফিল ইন দ্য গ্যাপ। তো এটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপের গণতন্ত্র। এই ফিল ইন দ্য গ্যাপের গণতন্ত্র তারা তাদের মতো করে এটা একটা সাজা একটা গণতন্ত্র, একটা বয়ান হাজির করার চেষ্টা করে। আর যখন যারা থাকে তাদের মতো করে এই যে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য শুধুমাত্র তাদের মতো করে সমস্ত ক্রিয়াকর্ম পরিচালনা করার এই প্রবণতাই কিন্তু আমরা এর ভূমিকাটাতে আমরা সুন্দরভাবে পেয়ে যাবো আসলে কি চাচ্ছে, এবং তারই পরিণতি আমরা পাবো। দেখেন যেটা 71-এর যুদ্ধে যে বিষয় অমীমাংসিত ছিল,
সমস্ত সংগ্রামের পরে বা সরকার উচ্ছেদের পরে একটা বড় ঘটনা চলে আসে। সামনের গণতন্ত্র কিভাবে যাবে এবং এর যারা বিরোধী তার বিচার কেমনে হবে। যদি কোনো ক্রিমিনাল অফেন্স ঘটে থাকে, যদি হত্যাকাণ্ড ঘটে থাকে, তার বিচার কী হবে। তো 71 সালে সুন্দরভাবে আপোষ করেছিল শেখ মুজিবের সরকার রাজাকার আল বদর বাহিনীদের সাথে। ফলে তারা থেকেছে, আপোষটা মধ্যস্থতা করে দিয়েছে ভারত আর আমেরিকা মিলে সেই সময় একইভাবে। আবার এবারও এসে দেখেন এই অভ্যুত্থান হলো, হওয়ার কথা ছিল সেই যে আওয়ামী লীগ যারা এই ব্যাপক হত্যাকাণ্ড চালিয়ে ফ্যাসিবাদের শাসন চালিয়ে, এই দলটার একটা পরিপূর্ণ রাজনৈতিক বিচারের প্রয়োজন ছিল। রাজনৈতিক বিচারটা কিন্তু হলো না, হচ্ছে এটা কি শুধুমাত্র একটা ক্রিমিনাল অফেন্সের বিচার। রাজনৈতিক বিচারটা যাবে কোথায়? এবং এই বিচারের জন্য তারা কোন রাস্তা বেছে নিল? যেই ট্রাইব্যুনালকে, যেই বিচারের প্রতিষ্ঠানটাকে এই জামাত বলে প্রশ্নবিদ্ধ শেখ হাসিনার আমলে, সেই ট্রাইব্যুনালে নিয়ে গেল, সেই একই ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালেও কিন্তু এই আওয়ামী লীগের বিচার তারা নিয়ে গেল। তাহলে ওই ট্রাইব্যুনালে তারা ছাড় পেয়েছিল সুন্দরভাবে রাজনৈতিকভাবে। এখন তাহলে ওখানে গেল কেন? এখানে গেল কারণ রাজনৈতিকভাবে তো আওয়ামী লীগকে ওদেরকে একটু ছাড় দিতে হবে, তা না হলে তো তাদের সক্ষতাটা থাকবে না। যদি ওই সরকারের সমস্ত কিছু হয়, তাহলে ওই ট্রাইব্যুনালে কেন বিচার হবে? হওয়ার কথা, ওটা তো প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল। তাহলে তো একটা নতুনভাবে একটা নতুন ট্রাইব্যুনালে তার এই বিচারটা হওয়ার কথা আছে, সেটা কিন্তু হয়নি। তো যে কারণে পরিশেষে যেটা বলতে চাই, ফলে ওই আলোচনাটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা বারবার অভ্যুত্থান করছি, আমরা সংগ্রাম করছি, এবং আবার এই গণভোটে যদি আমরা খুব সুনির্দিষ্টভাবে খেয়াল করি, আমরা যদি একটা ইতিহাসের ধারাবাহিকতা, বাংলাদেশের ইতিহাসটাও যদি একটা মিলিয়ে দিই, ওই যে যাত্রাবিন্দু থেকে এখনও পর্যন্ত বারংবার অভ্যুত্থান বা সশস্ত্র সংগ্রামের পর বুর্জোয়ারা ওই সাম্রাজ্যবাদী শক্তিদেরকে সাথে নিয়ে জনগণকে বারবার হলো যে দূরে সরিয়ে দিচ্ছে। সেইটারই পরিণতি, সেটারই সর্বশেষ বা আইনি ভিত্তি নেওয়ারও আর একটা পদ্ধতি আমরা যদি দেখি এই নির্বাচনের সময় এই গণভোটটা যদি আমরা যদি দেখি, এই সামগ্রিক বিবেচনায় যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে এই গণভোটের প্রক্রিয়া থেকে শুরু করে গণভোট মানে প্রদানের ভোটের প্রক্রিয়া, এই যে সনদ, এই যে আদেশটা এখানে হাজির করা হয়েছে, সেইটা তৈরি করার প্রক্রিয়া, এই সমস্ত প্রক্রিয়াটাকে একটা অগণতান্ত্রিক এবং ব্যাপক পরিমাণে এটা স্বৈরতান্ত্রিক একটা প্রক্রিয়া। এই গণভোট যদি বিজয়ী হয়, তাহলে বাংলাদেশের জনগণ আরেকবার কিন্তু একটা স্বৈরতন্ত্রের কবলে প্রবেশ করবে নতুনভাবে, এবং এই অত্যাচারের মাত্রা হবে আরও ভয়াবহ। নিশ্চয়ই তাই হয়, মানে এটা যে নতুন করে কিছু ঘটছে তা না, অত্যাচার ধারাবাহিকভাবে তো আরও বেশি অত্যাচার হবেই। ফলে অবশ্যই আমাদের জনগণের কাছে আহ্বান থাকবে, অবশ্যই আমরা এই স্বৈরতন্ত্র, এই যে জনপ্রিয়তার স্বৈরতন্ত্র, এটাকে রুখে দিতে হলো জনগণকে না ভোটের পক্ষে আজকে অবস্থান নিতে হবে। এই বলে এই আহ্বান জানিয়ে আমার আজকের কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। লাল সালাম।